নির্বাচন মানে কিন্তু শুধু সংখ্যা বা স্লোগানের খেলা নয়, এর ভেতরে একটা জটিল যন্ত্র কাজ করে। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই যন্ত্রটাকেই খুলে দেখব, একেবারে পার্ট বাই পার্ট। আর এর জন্য আমরা বেছে নিয়েছি ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্রকে। চলুন দেখি কিভাবে মাঠের কঠিন বাস্তবতা, মানুষের মনের গভীরে জমে থাকা ক্ষোভ আর একটা নিখুঁত পরিকল্পনা মিলেমিশে ভোটের ইতিহাসটাই বদলে দিতে পারে। তো চলুন দেখিনি আমাদের আজকের যাত্রাপথটা ঠিক কেমন হবে। আমরা একদম গোড়া থেকে শুরু করব, মানে মাটির বাস্তবতা দিয়ে। তারপর দেখব 2021-এর রায় আসলে কি বলছে, আর মানুষের অসন্তোষটা ঠিক কোথায় জমেছিল। এরপরে আমরা দেখব কিভাবে সেই অসন্তোষকে একটা জেতার কৌশলে পাল্টে ফেলা হলো, আর তৈরি হলো শাসনের একটা ব্লুপ্রিন্ট, যা একেবারে মানুষের দোরগোড়ায় পৌঁছানোর রাস্তা তৈরি করে দেয়। যে কোনো রণনীতি তৈরির আগে সবার আগে দরকার জমিটাকে চেনা, মানে ময়দানটাকে বোঝা। তাই আমাদের বিশ্লেষণ শুরু হচ্ছে ময়ূরেশ্বরের মাটি আর তার মানুষজনকে দিয়ে। কারণ যে কোনো কৌশলের আগে আসে প্রেক্ষাপট, আর সেই প্রেক্ষাপটে কিন্তু মানুষের চাহিদা আর রাজনীতির অভিমুখ ঠিক করে দেয়। সব ভোটের গল্প শুরু হয় মাটি থেকে, মানে ভোটের অঙ্ক কষারও আগে আমাদের বুঝতে হবে সেই এলাকার আর্থসামাজিক অবস্থাটা ঠিক কেমন। মানুষের রোজকার জীবন, তাদের রুটি রুজি, তাদের লড়াইগুলোই কিন্তু ঠিক করে দেয় রাজনীতির স্রোত কোন দিকে বইবে। যে কোনো কৌশলের গোড়ায় থাকে ডেমোগ্রাফি, মানে জনবিন্যাস। কারণ এখান থেকেই বোঝা যায় কার কাছে কোন বার্তাটা নিয়ে যেতে হবে। দেখুন, ময়ূরেশ্বরে প্রায় ৭২% হিন্দু আর ২৮% মুসলিম জনসংখ্যা। এর ভেতরেও যদি আমরা দেখি, তাহলে মোট জনসংখ্যার প্রায় ১/৩ মানে ৩৩%ই তপশিলি জাতি আর ৭% তপশিলি উপজাতি। এই সংখ্যাগুলো কিন্তু শুধু ডেটা নয়, এগুলোর ওপর ভিত্তি করেই ঠিক হয় কোন গোষ্ঠীর সমস্যাকে বেশি গুরুত্ব দিতে হবে। এখানকার অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো কিন্তু বেশ গভীর। প্রায় ৪০% পরিবার দারিদ্র্যসীমার নিচে। চাকরি বাকরির অবস্থা খুবই খারাপ। গোটা পশ্চিমবঙ্গে ২০১৬ থেকে ২৩-এর মধ্যে যে ৩০ লক্ষ অসংগঠিত চাকরি চলে গেছে, তার আঁচ ময়ূরেশ্বরেও পড়েছে। কৃষকরা এমএসপির থেকেও কম দামে ধান বেচতে বাধ্য হন, আর তার উপর রয়েছে ভাঙাচোরা রাস্তা আর দুর্বল নদীবাঁধ, যা মানুষের জীবনকে আরও কঠিন করে তুলেছে। এই ছোট ছোট সমস্যাগুলোই কিন্তু একটা বড় পরিবর্তনের জন্ম দেয়। বেশ, এবার চলুন দ্বিতীয় অংশে যাই। এখন আমরা দেখব মাঠের এই কঠিন বাস্তবতা ভোটের ফলাফলে ঠিক কীরকম নাটকীয় একটা বদল এনেছিল। সংখ্যাগুলো কিন্তু অনেক বড় গল্পের ইঙ্গিত দেয়। একবার এই চার্টটার দিকে তাকান, কি অবিশ্বাস্য পরিবর্তন, তাই না? মাত্র ৫ বছরে ২০১৬-তে বিজেপির ভোট ছিল প্রায় ২৫%-এর কাছাকাছি, আর ২০২১-এ সেটা প্রায় দ্বিগুণ হয়ে ৪৪% ছাড়িয়ে গেল। যদিও শেষ পর্যন্ত ক্ষমতাসীন দল খুব অল্প ব্যবধানে জিতেছে, কিন্তু এই সংখ্যাটা আসলে একটা রাজনৈতিক ভূমিকম্পের মতো। একটা সময় যা ছিল বামেদের শক্ত ঘাঁটি, তা এখন হয়ে উঠেছে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ময়দান। ক্ষমতাসীন দলের দিকে তাকালে কি দেখা যায়? একদিকে যেমন তাদের হাতে ছিল রাজ্য সরকারের ক্ষমতা, নানা রকম সরকারি প্রকল্প আর দলের নিজস্ব সিন্ডিকেট ব্যবস্থা, কিন্তু অন্যদিকে কাটমানি বা দুর্নীতির অভিযোগ, রাস্তাঘাট নিয়ে মানুষের বহুদিনের জমে থাকা ক্ষোভ আর কান ঘেঁষে জেতা, এই দুর্বলতাগুলোই কিন্তু বিরোধীদের জন্য একটা বড় দরজা খুলে দিয়েছিল। চলুন এবার তৃতীয় অংশে যাই, আর একটু গভীরে বোঝার চেষ্টা করি। ভোটের এই যে বদল, এটা তো এমনি এমনি হয়নি। এর পেছনে রয়েছে মানুষের মনে জমে থাকা বাস্তব কিছু ক্ষোভ, যা কিনা রাজনৈতিক পরিবর্তনের আসল জ্বালানি হিসেবে কাজ করে। ২৫,৭৫৩, এই সংখ্যাটা দেখুন। এটা হলো পশ্চিমবঙ্গের সেই বাতিল হয়ে যাওয়া শিক্ষক পদের সংখ্যা। ভাবুন তো, এই একটা ঘটনায় হাজার হাজার যুবক যুবতীর মনে কি বিশাল ক্ষোভের জন্ম দিয়েছিল। এটা শুধু চাকরি হারানোর বিষয় ছিল না, এটা ছিল ন্যায় বিচারের ওপর থেকে বিশ্বাস সরে যাওয়ার মতো। কাটমানি শব্দটা তো আমরা প্রায়ই শুনি, কিন্তু এর প্রভাবটা ঠিক কতটা গভীরে? এই উদ্ধৃতিটা সেটাই স্পষ্ট করে দিচ্ছে। যখন সরকারি প্রকল্প থেকে টাকা নেওয়ার কথা সামনে আসে আর সাধারণ মানুষ নেতাদের থেকে সেই টাকা ফেরত চায়, তখন মানুষের বিশ্বাসে একটা বড় চির ধরে, যা থেকে জন্ম নেয় ব্যাপক ক্ষোভ। মানুষের অভিযোগের তালিকাটা কিন্তু বেশ লম্বা। রেশনে চাল গম চুরি, অবৈধভাবে বালি তোলার জন্য নদীবাঁধের দফারফা, বন্যার ত্রাণের ওপর বন্যা কর বসানো,
৩৪ নম্বর জাতীয় সড়কের বেহাল দশা আর ভোটের পরে হিংসা, এসব ছোট বড় সমস্যাগুলো একজোট হয়ে একটা বিরাট অসন্তোষ তৈরি করেছিল। তো এই যে এত ক্ষোভ, এত অসন্তোষ, এটাকে ভোটে পরিণত করার জন্য কি করা হলো? এখানেই আসছে একটা খুব ইন্টারেস্টিং স্ট্র্যাটেজি। চলুন দেখি সেই সুগঠিত নির্বাচনী পরিকল্পনাটা ঠিক কী ছিল। এই কৌশলটাকে বলা হচ্ছে চতুর্মুখ মতবাদ, মানে ৪টে মুখ। ভাবা হয়েছিল ৪টে আলাদা অ্যাঙ্গেল থেকে বার্তা দেওয়ার কথা। প্রথমটা শিব, ধ্বংসের প্রতীক, যার কাজ ছিল দুর্নীতি আর অশাসনের বিরুদ্ধে সরাসরি আক্রমণ করা। দ্বিতীয়টা বিষ্ণু, স্থিতিশীলতার প্রতীক, যিনি ভালো এবং স্থিতিশীল শাসনের প্রতিশ্রুতি দেবেন। তৃতীয় ব্রহ্মা, সৃষ্টির প্রতীক, যিনি নতুন নতুন প্রকল্প আর প্রযুক্তির স্বপ্ন দেখাবেন। আর চতুর্থ দুর্গা, শক্তির প্রতীক, যিনি সুরক্ষা আর সম্প্রদায়ের পরিচয় রক্ষার আশ্বাস দেবেন। প্রত্যেকটা স্তম্ভের একটা আলাদা মনস্তাত্ত্বিক ভূমিকা ছিল। একটা বড় কৌশল তো হল, কিন্তু সেই কৌশলটাকে তো মানুষের কাছে নিয়ে যেতে হবে, আর প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে। যেমন ধরুন, নমশূদ্র বা মতুয়া সম্প্রদায়ের কাছে নাগরিকত্ব বা সিএ এর কথা বলা হলো। যুবকদের জন্য আয়োজন করা হলো রোজগার মেলা। মহিলাদের কাছে পৌঁছানো হলো গ্যাস, বাড়ি আর লোনের প্রতিশ্রুতি নিয়ে। আর কৃষকদের বলা হলো এমএসপি সুরক্ষা আর সারের ভর্তুকির কথা। মানে প্রত্যেকের সমস্যার জন্য আলাদা আলাদা সমাধান। শুধু কথা নয়, এবার আসা যাক আসল প্রতিশ্রুতিতে, মানে ভোটের বিনিময়ে মানুষকে ঠিক কী দেওয়ার কথা বলা হয়েছিল। চলুন সেই উন্নয়নের নীল নকশাটা একবার দেখে নিই। ১৫০ কোটি টাকা, এটা একটা বিশাল অঙ্ক। আর এই টাকাটা দেওয়া হচ্ছিল বেকারত্বের মতো একটা জ্বলন্ত সমস্যার সমাধানের জন্য। একটা গ্রামীণ কৃষি আর বস্ত্রশিল্প পার্ক তৈরির প্রস্তাব। যখন চাকরির অভাবে মানুষের মনে হতাশা, তখন এই রকম একটা বড় বিনিয়োগের পরিকল্পনা শুধু আশাই দেখায় না, এটা একটা সদিচ্ছারও প্রমাণ দেয়। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা একটা অর্থনৈতিক দিশা। ২০০০, শুধু চাকরি হবে এই রকম একটা অস্পষ্ট কথা নয়, একেবারে সংখ্যাটা বলে দেওয়া হলো ২০০০। প্রস্তাবিত শিল্প পার্কে ঠিক কতগুলো নতুন চাকরি তৈরি হবে তার একটা নির্দিষ্ট লক্ষ্য। যারা বছরের পর বছর শুধু আশ্বাস শুনে আসছে, তাদের কাছে এই ধরনের স্পষ্ট সংখ্যা প্রতিশ্রুতির উপর বিশ্বাস অনেক বাড়িয়ে দেয়। এটা একটা বাস্তবসম্মত ভবিষ্যতের ছবি তৈরি করে। ৫০ কিলোমিটার, যারা প্রতি বছর বন্যায় সব হারান, তাদের কাছে এই সংখ্যাটা একটা সুরক্ষা কবচের মতো। প্রতি বছর বন্যার জলে যাদের স্বপ্ন ভেসে যায়, তাদের কাছে ৫০ কিলোমিটার লম্বা বাঁধ সারানোর পরিকল্পনাটা শুধু একটা প্রজেক্ট নয়, এটা তাদের জীবন আর জীবিকা বাঁচানোর একটা অঙ্গীকার। এটা সরাসরি কৃষকদের মনে ভরসা তৈরি করে। শুধু বড় প্রজেক্ট নয়, মানুষের দৈনন্দিন জীবনকে আরও একটু ভালো করার জন্য নির্দিষ্ট কিছু প্ল্যান ছিল। যেমন বিপিএল পরিবারগুলোর জন্য ১,০০০ নতুন পাকা বাড়ি, ৫০,০০০ পরিবারকে আয়ুষ্মান স্বাস্থ্য বিমার আওতায় আনা, আর জল জীবন মিশনের মাধ্যমে প্রত্যেকটা গ্রামে জলের কল পৌঁছে দেওয়া। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, তো সব মিলিয়ে আমরা কি বুঝলাম? চলুন এই বিধানসভা স্তরের রাজনীতির গভীর বিশ্লেষণ থেকে পাওয়া শিক্ষাগুলো একবার গুছিয়ে নেওয়া যাক। নির্বাচনের ঠিক আগের ১ মাস, মানে ফাইনাল ল্যাপ, দেখুন কী রকম আঁটোসাঁটো পরিকল্পনা ছিল। প্রথম সপ্তাহে প্রার্থী ঠিক করা আর বিভিন্ন সম্প্রদায়ের সাথে মিটিং। দ্বিতীয় সপ্তাহে বড় নেতাদের নিয়ে র্যালি। তৃতীয় সপ্তাহে চাকরি, প্রকল্পের মতো বিষয়গুলো নিয়ে র্যালি। আর শেষ সপ্তাহে ভোটারদের বুথ পর্যন্ত নিয়ে আসার জন্য একেবারে ঝাঁপিয়ে পড়া। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? আজকের দিনের কৌশলের আসল চাবিকাঠি হল, একজন সাধারণ ভোটারের অভিযোগ বা সমস্যার সঙ্গে যদি সমাধানের একটা স্পষ্ট আর বাস্তবসম্মত পথ জুড়ে দেওয়া যায়, তবেই তার মনে ভরসা জন্মায়, আর সেই ভরসাই ভোটে পরিণত হয়। কিন্তু সব শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। যখন ভোট গোনা শেষ, সমাবেশের ভিড় আর নেই, তখন শাসনের জন্য তৈরি এই সুন্দর নীল নকশাটা কি বাস্তবের মাটিতে টিকে থাকতে পারে? এটাই তো রাজনীতির সবথেকে বড় চ্যালেঞ্জ, ভোটের প্রতিশ্রুতিকে মানুষের জন্য একটা স্থায়ী পরিবর্তনে রূপান্তরিত করা।